ডিয়ার লার্নার্স, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির সমাধান করব। 4 প্রক্রিয়া আমরা জানি, প্রক্রিয়া প্রতীক 4টে: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং এই প্রক্রিয়াগুলো যখন আমরা সমাধান করব তখন আমরা কোন প্রক্রিয়াগুলোকে প্রাধান্য দেব বা কোন ক্রম অনুযায়ী সরলীকরণ করব সেটা আমরা মনে রাখব এইভাবে। বদমাস লিখে আমরা যদি বদমাসটা মনে রাখি, বিতে ব্র্যাকেট এবং ব্র্যাকেটটাকে প্রাধান্য দেব, অর্থাৎ সরলীকরণ করার সময় প্রথমে ব্র্যাকেটটাকে প্রাধান্য দিতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট পর্যায়ক্রমে করতে হবে। অর্থাৎ প্রথম প্রাধান্য পাবে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী, ততপর তৃতীয় বন্ধনী। ওতে অপের বাংলা এর কাজ তারপরে করতে হবে। এর অনেকটা গুণনের মতন, অর্থাৎ এর কাজ গুণের মতন হয়। ডিতে ডিভাইড, অর্থাৎ ভাগ। সরলীকরণে ব্র্যাকেটের পরেই আমাকে ভাগের কাজ করতে হবে। অতঃপর মাল্টিপ্লিকেশন, এমতে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। এতে অ্যাডিশন বা প্লাস মানে যোগের কাজ এবং এসতে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। এটা আমার করতে হবে মাইনাস, যেটাকে আমরা বলতে পারি মাইনাস। তাহলে আমরা ক্রমটা এরকম করে করতে পারি: প্রথমে ব্র্যাকেটের পর ভাগের কাজ, তারপর গুণের কাজ, যোগের কাজ এবং বিয়োগের কাজ। এখন ব্র্যাকেটের মধ্যে যদি এই 4টি প্রক্রিয়া প্রতীকের কে প্রাধান্য দিতে হবে, ভাগেরটা, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখন আমরা এই আলোকে একটি গাণিতিক সমস্যা সমাধান করি। যেমন দেওয়া আছে 6 বিয়োগ 56 মাইনাস 40 ভাগ 2 গুণন 4 যোগ 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট করব এবং নিয়মটা আমাকে বাম পাশ থেকে শুরু করতে হবে। তাহলে 6 বিয়োগ 56 থেকে 40 বাদ দিলে থাকে 16 ভাগ 2 গুণন 4। তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা 4 দুগুণে 8 যোগ 5। এখন আমরা এই গাণিতিক রাশিটিতে দেখতে পাচ্ছি চিহ্ন আছে, প্রক্রিয়া প্রতীক আছে 3টা: একটা বিয়োগ, একটা ভাগ, একটা যোগ। তাহলে আমরা জানি যে প্রথমে কাজ করতে হবে ভাগের কাজ। তাহলে ভাগ চিহ্নটা কোন দুটি রাশি মিলে আছে? তাহলে 16 ভাগ 8। তাহলে আমরা এই ভাগের কাজটাই আগে করব। তাহলে 6 বিয়োগ 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে 16 ভাগ 8-এর পরিবর্তে আমি লিখব 2। তারপরে আছে যোগ 5। কোনো রাশির সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমাকে বুঝতে হবে যোগ চিহ্ন আছে। তাহলে যেহেতু আমাদের যোগের কাজ আগে করতে হয়, তাহলে 6-এর সাথে আমি 5-এর যোগ করব। 6 5-এ 6 আর 5 যোগ করলে কত হয়? 11। তারপরে বিয়োগ 2 সমান 11 থেকে 2 বাদ দিলে 9। অ্যান্সার। এবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করি। এইখানে ব্র্যাকেট আমার আছে 3টা। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এতটুকু আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা বলে আসছি প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজের অংশটুকু করব। তাহলে 7 যোগ থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 45 ভাগ 9 যোগ 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে সেটা আমরা সারি। 12 থেকে 7 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে 12 থেকে 7 যদি আমরা করি তাহলে কত আসে? 5। যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটাই শুধুমাত্র চিহ্ন আছে, সুতরাং ফার্স্ট ব্র্যাকেট চিহ্নটা একদম উঠে যাবে। তাহলে 5-এর পর গুণন আছে 2 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 13। এখন আমরা দেখি যে এই রাশিটিতে, এই গাণিতিক রাশিটিতে আর কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই। এখন যা আছে সব সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে আছে এবং থার্ড ব্র্যাকেট আছে। তাহলে পর্যায়ক্রমে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করব। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাশিটিতে আমার চিহ্ন আছে 2টা, একটা ভাগ আর একটা যোগ। তাহলে আমরা জানি আগে ভাগের কাজ করতে হয়। যেহেতু এখানে 2টা প্রক্রিয়া প্রতীক আছে, 2টা প্রক্রিয়ার চিহ্ন প্রতীক আছে, সুতরাং আমার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে না, একটা হলে উঠে যাবে। তাহলে 45কে 9 দ্বারা ভাগ করলে 9-এর ঘরে আমরা নামতা পড়ব। তাহলে 5 9 45। তাহলে 45কে 9 দ্বারা ভাগ করলে হয় 5 যোগ
3 সেকেন্ড ব্র্যাকেট শেষ গুণন আমরা এখানে আছে দুইটা প্রতীক একটা গুণন আর একটা আছে বিয়োগ আমরা কি করব আগে গুণনেরটা কাজ করব তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 5 বিয়োগ 1 তার ব্র্যাকেট শেষ ভাগ 13 তাহলে 7 যোগ এখন আর আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে না কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র একটাই প্রক্রিয়া প্রতীক আছে যোগ তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 8 তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট আর দরকার পড়লো না এইবার গুণন এইখানেও ঠিক তাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র একটাই চিহ্ন আছে সুতরাং সেকেন্ড ব্র্যাকেট আর আমাকে অ্যাপ্লাই করতে হবে না তাহলে 10 থেকে 5 বিয়োগ দিলে হয় 5 অতঃপর কি চিহ্ন আছে বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 13 7 যোগ এইবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চিহ্ন আছে দুইটা একটা গুণন একটা বিয়োগ তাহলে গুণনের কাজ আগে হবে তাহলে 50টা 40 বিয়োগ 1 ভাগ 13 তাহলে 7 যোগ 40 থেকে 1 বাদ দিলে হয় 39 ভাগ 13 তাহলে এখানে প্রক্রিয়া আছে দুইটা একটা যোগ একটা ভাগ তাহলে ভাগের কাজ আগে তাহলে 7 যোগ 39কে 13 দিয়ে ভাগ করলে 3 13 39 তার মানে 3 তাহলে 7 যোগ 3 সমান সমান 10 অ্যান্সার এবার আসা যাক পরবর্তী অঙ্কটাতে দেখা যাক 24 থেকে আমি 18 বাদ দেব তাহলে 8টা চেয়ে কত হলো 14 পাবো 6 হলে হাতে আমার 1 একে রেখে 2 2 থেকে 2 বাদ দিলে 0 তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করে দিলাম তারপরে আছে ভাগ 3 যোগ 8 তাহলে এখানে প্রক্রিয়া প্রতীক আছে দুইটা একটা ভাগ একটা যোগ ভাগের কাজ আগে তাহলে 6 ভাগ 3 6কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 2 রেজাল্ট আর এই 8 যোগ 8 2 এ 10 অ্যান্সার এবার 2.2 এর অঙ্কটা আমরা করব 5 বিয়োগ 36 থেকে 10 ব্র্যাকেটের কাজ আগে করব 36 থেকে 10 বাদ দিলে কত থাকে 6 থেকে 0 বাদ দিলে 6 6ই এর কাছে 3 ভাববো 2 26 ভাগ 13 তাহলে 26কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি 13 দুগুণে 26 তাহলে ভাগফল হয় 2 তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 অ্যান্সার এইবার আসি 3 নম্বরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রক্রিয়া প্রতীক আছে একটা দুইটা তিনটা তিনটার মধ্যে আগে আমাকে গুণনের কাজটা আগে করতে হবে তাহলে 5 18 5 8 40 শূন্য হাতে আমার 4 5 একে 5 5 8 4 9 তার মানে 5 18 90 তারপরে কি চিহ্ন আছে যোগ এইবার 45 আর 3 গুণ 3 আর 5 3 5 15 আর 5 হাতে আমার 1 3 দিয়ে আবার 4 গুণ 3 4 12 আর একে 13 এখন আমরা আসি 300 বিয়োগ এই ব্র্যাকেটের মধ্যে এবার যোগের কাজটা করি 5 আর 0 যোগ করলে 5 5ই 3 আর 9 যোগ করলে 12 2 হাতে আমার 1 1 আর একে 2 তাহলে এইবার 300 থেকে 225 বিয়োগ 5 আছে 10 পাবো 5 হলে হাতে আমার 1 2 এর একে 3 3 আছে কত হলে 10 পাবো 7 হলে হাতে আমার 1 2 এর একে 3 3 থেকে 3 বাদ দিলে 0 তার মানে 75 অ্যান্সার এই আর আমরা আসবো 4.8 এর একটা অঙ্ক 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে তার মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে ততটুকু কাজ আমরা আগে করব 24 আর 12 যোগ করলে কত হয় 2 আর 4 6 2 আর একে 3 তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমার উঠে গেল যেহেতু আমার একটাই চিহ্ন ছিল ভাগ 18 যোগ 4 তাহলে 8 বিয়োগ আমরা এবার দেখব এখানে প্রক্রিয়া প্রতীক আছে দুইটা একটা ভাগ একটা যোগ তাহলে ভাগের কাজ আগে 36 ভাগ 18 করলে 18 দুগুণে 36 2 তারপরে যোগ 4 তাহলে 8 বিয়োগ 2 আর 4 যোগ করলে 6 8 থেকে 6 বাদ দিলে 2 অ্যান্সার
ডিয়ার লার্নার্স, এবার আসা যে পরবর্তী গাণিতিক সমস্যাতে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 32 থেকে 14 বা 4 আছে, কত হলে 12 পাবো। 8 হইলে হাতে আমার 1 রেখে 2 আছে 3 পাবো। 1 হইলে মানে 18 গুণন 6 বিয়োগ 84, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ 12। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমার দুইটা চিহ্ন প্রক্রিয়া প্রতিপক্ষ সম্পন্ন, একটা আছে গুণন, একটা আছে বিয়োগ। তাহলে আমরা আগে গুণনের কাজ করতে হবে। 6 48 8 হাতে আমার 4, 6 কে 6, 6 আর 4 10, 108 বিয়োগ 84 ভাগ 12। তাহলে 108 থেকে আমরা 84 বাদ দেবো। সেকেন্ড ব্র্যাকেটের কাজ এবার 4 আছে, কত হলে 8 পাবো। 4 হলে 8 আছে, কত হলে 10 পাবো। 2 হলে হাতে আমার 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে 524 ভাগ 12, 24কে 12 দ্বারা ভাগ করলে 12 দুগুণে 24, তাহলে 2 অ্যান্সার। পরবর্তী গাণিতিক সমস্যাতে আমরা আসি। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তাহলে 9 বিয়োগ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে করবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রক্রিয়া প্রতীক আছে দুইটা, একটা ভাগ একটা বিয়োগ। তাহলে ভাগের কাজ আমরা আগে করব। 45কে 9 দ্বারা ভাগ, তাহলে 9 এর নামতা আমরা পড়তে শুরু করব। 5 9 45, তাহলে 5-এ মিলতেছে, তাহলে 5 ভাগ এতটুকুর মধ্যে 5 পেলাম। এবার বিয়োগ 3 গুণন 2 বিয়োগ 5, 9 বিয়োগ 5 থেকে 3 বাদ দিলে তাকে 2 গুণন 2 বিয়োগ 5। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা আছে, একটা বিয়োগ আর একটা গুণন। তাহলে আমরা গুণনের কাজটা আমরা আগে করব। 9 বিয়োগ 2 দুগুণে 4 বিয়োগ 5। এবার ব্র্যাকেটের কাজ আগে করি। 9 থেকে 4 বাদ দিলে 5 বিয়োগ 5, 5 থেকে 5 বাদ দিলে 0, অ্যান্সার 0। এইবার 7 নম্বরে আসি। 7 নম্বরে এইটাতে যে আছে বিয়োগ চিহ্ন, এই চিহ্নটা আসলে কোনো চিহ্ন না। তাহলে আমরা এটা একটা গাণিতিক সমস্যাটি সরলীকরণ করি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তাহলে 10 গুণন ফার্স্ট ব্র্যাকেটে এখানে 3টা চিহ্ন আছে, তাহলে 2টা চিহ্ন আছে, 2টা চিহ্নের মধ্যে ভাগের কাজ আগে করব। তাহলে 12কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12 বিয়োগ এই 1 বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইবার এই ফার্স্ট ব্র্যাকেটে আছে চিহ্ন দুইটা, একটা গুণন একটা বিয়োগ। গুণনের কাজ আগে 6 6 36 বিয়োগ 6, তারপরে ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3। এরপর 10 গুণন 3 থেকে 1 বাদ দিলে থাকতেছে 2 বিয়োগ 2, এখানে 36 থেকে 6 বাদ দিলে থাকতেছে 30 ভাগ 2, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চিহ্ন আছে দুইটা, একটা গুণন একটা বিয়োগ। আমরা গুণনের কাজটা আগে করব। তাহলে 10 দুগুণে 20 বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর 30 ভাগ 2 করলে আসতেছে 15, 15 দুগুণা 30, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3। তাহলে 20 থেকে 2 বাদ দিলে হচ্ছে 18, আর এইখানে আসতেছে 15 ভাগ 3। 18 থেকে 15 বাদ দিলে হচ্ছে 3 ভাগ 3, 3কে 3 দ্বারা ভাগ করলে অ্যান্সার হয় 1। ডিয়ার লার্নার্স, এবার আমরা আসবো কিভাবে বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্যে আমরা কোনো গাণিতিক সমস্যাকে প্রকাশ করতে পারি। আমরা এই ক্ষেত্রে গাণিতিক সমস্যাটি একটু পড়ি। 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? তাহলে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে কল্পনা করি, এখানে আমার আছে 6টা বিস্কুট এবং প্রতিটার মূল্য কয় টাকা? 6 টাকা।
যেমন দেখা হচ্ছে একটি বিস্কুটের মূল্য 6 টাকা, তাহলে প্রতিটা বিস্কুটের মূল্য আমার কত আসতেছে 6 টাকা করে। আর আছে কয়টি 30টি চকলেট, 30টি চকলেট, এই সব মিলা আমার টাকা হচ্ছে 192 টাকা। আমাকে এখন একটি চকলেটের মূল্য বের করতে বলে, তাহলে আমি যদি এইখান থেকে মোট মূল্য থেকে যদি আমি এই 6টা চকলেটের দাম বাদ দেই, তাহলে আমি পাবো 30টি চকলেটের দাম। আর আমি যখন 30টি চকলেটের দাম পেয়ে যাব, 30টি চকলেটের দামকে যদি আমি 30 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি চকলেটের দাম আমি পেয়ে যাব। তাহলে আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো যে একত্রে মূল্য থেকে, অর্থাৎ চকলেট আর বিস্কুটের মূল্য থেকে আমি এই 6টা বিস্কুটের দাম বাদ দেব। তাহলে 6 গুণন 6, 6 6 36 টাকা আমি বাদ দিলে আমি পাচ্ছি কত? 30টি চকলেটের দাম। তাকে যদি আমি 30 দিয়ে ভাগ দেই, তাহলে আমি প্রতিটি চকলেটের দাম পেয়ে যাব। তাহলে আমার গাণিতিক বাক্যটা কি হবে? তাহলে গাণিতিক বাক্যটাতে আমি এখন লিখতে পারি যে 192 বিয়োগ দিলাম। তাহলে বিয়োগ দিলে আমার আসতেছে, বাদ যাবে কয়টা চকলেটের দাম, কয়টা বিস্কুটের দাম? 12টা বিস্কুটের দাম। সরি, এখানে ছিল 12টা বিস্কুট। তাহলে আমি 6, প্রতিটা বিস্কুটের দাম 6 টাকা, আছে বিস্কুট কয়টা? 12টা, এই বাদ দিলাম। তাহলে 12টি বিস্কুটের দাম আর 30টি চকলেটের দাম মিলেছিল 192 টাকা, সেখান থেকে আমি 12টা বিস্কুটের দাম বাদ দিলাম। বাদ দিলে আমার যে টাকাটা থাকবে, সেই টাকাটা কিন্তু 30টা চকলেটের দাম। এখানে যেটা আছে, এখন যেটুকু পাইলাম সেটা হলো 30টা চকলেটের মূল্য। এখন একে যদি আমি 30 দিয়ে ভাগ দেই, তাহলে আমি পাবো প্রতিটি চকলেটের মূল্য। তাহলে আমরা হিসাবটা করে দেখি, 192 বিয়োগ 6 12 72 ভাগ 30। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 7 আছে 9 পাবো, 2 হলে 1 একই, 120 ভাগ 30। তাহলে 30কে যদি আমরা সহজে ভাগ করি এরকম করে, 120-এর নিচে 30 হর আকারে দিয়ে দিলাম, এই 0 কেটে দিলাম, 3 4 12। তার মানে প্রতিটি চকলেটের দাম আসলো কত টাকা? 4 টাকা। এখন আমার এই অঙ্কটা হয়েছে কি হয় নাই সেটা আমরা বের করব কেমনে? যে আমার প্রতিটি চকলেটের দাম 4 টাকা, তাহলে চকলেট আছে কয়টা? 30টা। তাহলে 30 গুণন 4, 4 0 0 3 4 12, 120 টাকা। আর আমার 12টি চকলেটের দাম, 6 টাকা দামের 12টি, 6 বরং 72, আমি এখন 72 টাকা যোগ করব। 2 0 0 7 2 9 1, 192। তাহলে দুইটা যোগ করলে আমার 192 হচ্ছে। তাহলে এইভাবে আমরা গাণিতিক রাশিটি, আমার গাণিতিক অঙ্কটি বা গাণিতিক সমস্যাটি আমার ভালোভাবে সমাধান করতে পেরেছি কিনা এটা ভালোভাবে বোঝা যাবে। এইবার অনুরূপ একটি গাণিতিক সমস্যা আমরা করি। 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে 9570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? তাহলে আমি 6টা চেয়ার যদি আমি চিন্তা করি, আমি এই চিন্তা করলাম এটা 6টা চেয়ার এবং 4টা টেবিল, এই আমার 4টা টেবিল। এই 4টা টেবিলের মূল্য একত্রে কত টাকা? 9570 টাকা। একটি চেয়ারের মূল্য দেওয়া আছে 625 টাকা, তার মানে এইখানে একটার দাম দেওয়া আছে 625 টাকা। তাহলে 6টা চেয়ারের দাম কত হবে? 625 গুণন 6 বার সেই দামটা দিতে হবে। এখন মোট একত্র মূল্য থেকে যদি আমার এই মূল্যটা আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ 9570 থেকে যদি আমি 6টা চেয়ারের মূল্য বাদ দেই, তাহলে আমার বাঁচবে হলো 4টি চেয়ার টেবিলের মূল্য। কয়টি টেবিলের মূল্য? 4টি টেবিলের মূল্য। তার মানে এই একত্রের মূল্য থেকে আমাকে বাদ দিতে হবে 6টি চেয়ারের দাম, তাহলে আমি পাবো 4টি টেবিলের দাম। এখন 4টি টেবিলের দামকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, তাহলে প্রতিটি টেবিলের দাম আমি পেয়ে যাব। তাহলে আমার গাণিতিক রাশিটাকে আমি কিভাবে লিখতে হবে? তাহলে গাণিতিক রাশিটি আমি লিখব এইভাবে, 9570
70 বিয়োগ, এখান থেকে বাদ যাবে 6টি চেয়ারের দাম, তার মানে 625 গুণন 6 বিয়োগ দেওয়ার পর যেটা থাকবে সেটা আমার 4টি টেবিলের দাম থাকবে। এখন 4টি টেবিলের দামকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার প্রতিটি টেবিলের দাম পেয়ে যাব। তাহলে আমরা আসি 9570 বিয়োগ, এবার আমরা 6 দিয়ে গুণ করি, 5 6 30 0, হাতে আমার 3, 6 দুগুণে 12, 12 আর 3 15, 5 হাতে আমার 1, 6 6 36 আর 1 37 ভাগ 4। তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে 0, 5 আছে কত হলে 7 পাবো, 2 হলে 7 আছে কত হলে 15 পাবো, 8 হলে হাতে আমার 1, 3 আর 1 4, 4 আছে কত হলো 9 পাবো, 5 হলে 5820 ভাগ 4। এখন 5820কে এখন আমি 4 দিয়ে ভাগ করে দেখব যে আমার কত আসে। 5820, তাহলে 5-এর মধ্যে 4 আছে একবার, 4 1 4, বাঁচলো 1, 8 আনলাম কাটা, 8-এর মধ্যে 4 আছে 4 বার, 4 4 16, বাঁচলো 2, 2 আনলাম কাটা, তাহলে 22-এর মধ্যে 4 5 20, বাঁচলো 2, 0 আনলাম কাটা, 4 5 20। তাহলে আমার উত্তর দাঁড়ালো 1455 টাকা। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক পরবর্তী গাণিতিক সমস্যা আমরা সমাধান করি। সমাধানের শুরুতে গাণিতিক সমস্যাটি আমরা একটু পড়ি। গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। বর্তমানে গ্রামটিতে লোক সংখ্যা কত? আমরা যদি এটাকে গ্রাম রূপে বিবেচনা করি তাহলে এখানে পূর্বে থেকেই ছিল 4687 জন। গ্রামে যদি আসে তাহলে হয় যোগ, এবং সেটা কতজন লোক প্রবেশ করেছে? 349 জন। আর যদি বের হয়ে যায় তাহলে হয় বিয়োগ, সেটা হয়েছে কতজন? 280 জন। তাহলে আমরা গাণিতিক বাক্যটিকে এইভাবে লিখতে পারি যে 4687 জন, নতুন করে এসেছে কয়জন? 349 জন, আর বের হয়ে গেছে কতজন? 280 জন। তাহলে এটা আমার গাণিতিকভাবে আমরা প্রকাশ করে ফেললাম। এখন এটাকে সমাধান করি। আমরা প্রথমে যোগের কাজ করব। 9 আর 7 16 6, হাতে আমার 1, 4 আর 1 5, 5 আর 8 13 3, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 6 10 0, হাতে আমার 1, 4 আর 1 5, তাহলে 5036। এখন বিয়োগ 280। 6 থেকে 0 বাদ দিলে 6 6, 8 আছে 13 পাবো, 5 হলে হাতে আমার 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 10 পাবো, 7 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 5 পাবো, 4 হলে, তার মানে মোট জনসংখ্যা দাঁড়ালো 4756 জন। এইবার আসি 3.2 2 নম্বর অঙ্কে। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি, তাহলে চিংড়ি কিনেছি কত? 3 কেজি, এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাব? আমরা ফেরত পাবার বিষয়টি কখন কল্পনা করব? যখন দেখব আমরা
যে বিক্রেতা তাকে আমরা বেশি টাকা দিই এবং অল্প টাকার জিনিস কিনে থাকি। তাহলে আমরা কী কী জিনিসগুলো কিনেছি সেইগুলোতে আমরা একটু ফোকাস করি। 3 কেজি চিংড়ি কিনেছি এবং 3 কেজি চিংড়ির জন্য আমাদের খরচ হয়েছে। তাহলে প্রতি কেজি চিংড়ি কত দেওয়া আছে? চিংড়ি দেওয়া আছে 480 টাকা। আমরা কয় কেজি কিনেছি? 3 কেজি। তাহলে এখান থেকে আমি 3 কেজি চিংড়ির দাম আমার বের হবে। এরপর আসি, আমরা কিনেছি শিং মাছ। প্রতি কেজি শিং মাছের দাম কত? 550 টাকা। তাহলে 550 টাকা যদি হয়, তাহলে আমি শিং মাছ কিনেছি 2 কেজি। তাহলে 550কে যদি আমরা 2 দ্বারা গুণন করি, তাহলে আমরা পাবো শিং মাছের দাম। তাহলে আমরা একটু গুণনটা করে ফেলি। 3 শূন্য শূন্য, 3 8 24 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 14। এই টাকাটা হলো চিংড়ি মাছ কেনা বাবদ আমার খরচ হয়েছে। এবার শিং মাছ বাবদ কেনা হয়েছে 2 শূন্য শূন্য, 2 আছে 2, 5 2 10 শূন্য, হাতে আমার 1, 5 2 10 আর 1 11। 1100 টাকা আমার শিং মাছ বাবদ খরচ হয়েছে। তাহলে যে টাকা আমার খরচ করি সেই টাকাটা আমার বিক্রেতা রেখে দিবে। এই দামটা, চিংড়ি মাছের দাম এবং শিং মাছের দামটা রেখে দিবে। যখন রেখে দেয়, আমার কাছ থেকে নিয়ে নেয়, তখন হয়ে যায় বিয়োগ। তার মানে আমি টাকাটা দিয়েছি কত? 3000। তাহলে আমি প্রথমেই লিখলাম গাণিতিক বাক্যে প্রকাশ করলে শুরুতে 3000 টাকা লিখলাম, বিয়োগ। তাহলে চিংড়ি মাছের দামটা প্রথমেই আমি চিংড়ি মাছেরটা দিয়ে লিখি। চিংড়ি মাছ কিনেছি প্রতি কেজি কত? 480। কয় কেজি কিনেছি? 3 কেজি। তাহলে এই খরচের সাথে আমার শিং মাছের খরচটা আমি যোগ দিই। তার মানে 550 গুণন 2। এখন 3000 টাকা থেকে আমার ক্রয়কৃত পণ্যের দাম, মোট দাম যদি আমি বিয়োগ দিই, যে টাকা পাবো সেই টাকাটাই অ্যাকচুয়ালি আমাকে ফেরত দেবে। তাহলে এখন আমরা আসি, সমান সমান 3000 বিয়োগ 480কে 3 দ্বারা গুণ করলে আসতেছে কত? 1440 যোগ 550কে 2 দ্বারা গুণ করলে 1100। এখন 3000 থেকে আমি যোগ দিই, 0 0 যোগ দিলে 0, 0 আর 4 দিলে 4 যোগ করলে 4, একের সাথে 4 যোগ করলে 5, একের সাথে 1 যোগ করলে 2। এখন 3000 থেকে আমি এটা বিয়োগ করি, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 4 আছে কত হলে 10 পাবো, 6 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 পাবো, 4 হলে হাতে আমার 1, 2 রেখে 3, 3 থেকে। তার মানে 460 টাকা দোকানদার আমাকে ফেরত দেবে। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা। পরবর্তী গাণিতিক সমস্যায় আমাদের আছে আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন। তিনি বছরে কত টাকা জমা করেন? আমরা জানি যে 1 বছর সমান সমান 12 মাস। তাহলে আমি 1 মাসে যে টাকা জমা করবে, 1 মাসে জমার টাকাকে যদি আমি 12 দিয়ে গুণ করি, তাহলে 1 বছরে কত টাকা জমা করবে সেই টাকাটা কিন্তু আমার বেরিয়ে যাবে। তাহলে আমার প্রথমে আমি দেখব আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। এই টাকা তার হলো আয়। তাহলে আয়ের তার মধ্যে থেকে ব্যয় হচ্ছে কত টাকা? 3800 টাকা বাসা ভাড়া বাবদ আর 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ হচ্ছে। তাহলে আয় থেকে আমি যদি ব্যয় বাদ দিই, তাহলে যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকাটাই হলো তিনি ব্যাংকে জমা করবেন এবং সেটা পাবো 1 মাসের টাকা। 1 মাসে তিনি ব্যাংকে কতটা জমা করবেন? এখন বছরের টাকা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1 মাসে জমানো টাকাকে 12 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে আসি আমার গাণিতিক বাক্যে প্রকাশ করি আমরা।
গাণিতিক বাক্য সমান সমান আমরা লিখতে পারি তাহলে ৯,৮৭০ টাকা, এটা হলো আয়কৃত টাকা। এখান থেকে আমি ব্যয়কৃত পরিমাণ টাকাটা আমি বাদ দেব। তাহলে ৫,৬৫০ যোগ ৩,৮০০। তাহলে এই টাকা থেকে যখন আমি এই টাকাটা বাদ দেব, ব্যয়কৃত টাকা বাদ দেব, তাহলে এক মাসে অবশিষ্ট টাকার পরিমাণ আমার বাড়াবে। এখন একে যদি আমি ১২ দিয়ে গুণ দিই, তাহলে ১২ মাসে কত টাকা তিনি জমালে সেই টাকাটা বেরিয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটেরটা দিই, ৯,৮৭০ বিয়োগ এটা যোগ করি, ০ যোগ করলে ০, ০ আর ৫ যোগ করলে ৫, ৮ আর ৬ ১৪, ৪ হাতে আমার ১, ৩ আর ১ ৪, ৪ আর ৫ ৯ গুণন ১২। তাহলে ০ থেকে ০ বাদ দিলে ০, ৫ আছে ৭ পাবো, ২ হলে হাতে আমার ১ না, ৪ আছে ৮ পাবো ৪ হলে, ৯ থেকে ৯ বাদ দিলে ০, তার মানে বাঁচলো আমার ৪২০। ৪২০কে এখন আমি কত দিয়ে গুণ দেব? ১২ দিয়ে। তাহলে আমরা শূন্যটাকে যদি আমরা সাইডে রাখি, এই শূন্যটাকে রাখলাম, তাহলে ৪২কে আমি ১২ দিয়ে গুণ দেব। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৪, ৮ ২ ১০ ০, হাতে মানে ৪ একে ৫। আর যে শূন্যটা আমি হাতে রেখেছিলাম সেই শূন্যটাকে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে আমি দেখলাম যে আমার ১ বছরে জমা হবে আলতাফ সাহেবের জমা হবে ৫,০৪০ টাকা। তাই উত্তর। এবার আসা যাক দ্বিতীয় গাণিতিক সমস্যাটা দিয়ে। তারিক ও জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল এবং ডিয়ার লার্নার্স, এবার আসা যাক, যেহেতু আমাদের আলমারির দামটা দেওয়া ছিল না বলে আমরা তৎক্ষণাৎ অঙ্কটা করতে যেতে পারিনি। এবার আমরা শুরু করি আবার পুনরায়। তারিক ও জসিম এবং হালিম ৩ জন ব্যক্তি একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্র অনুযায়ী মূল্যে একটি আলমারি, ২টি টেবিল ও ৮টি চেয়ার কিনল এবং মোট মূল্য ৩ জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা পাবে বা দেবে, কত টাকা করে সে দিবে। তাহলে আমরা দেখব যে তারা কিনেছে কয়টি? একটি আলমারি। তাহলে এখানে আলমারির দাম দেওয়া আছে কত? ৮,৭০০ টাকা। তাহলে ৮,৭০০ গুণন ১, এই আমার একটা আলমারির খরচ। তার সাথে আরও কি খরচ করেছে? একটি টেবিল দাম কত? ২,১০০ টাকা। তারা টেবিল কিনেছে কয়টি? ২টি। তাহলে আমরা লিখতে পারি ২,১০০ গুণন ২টি যোগ তারা ৮টি চেয়ার কিনলো। তাহলে একটি চেয়ারের দাম ৭৫০ গুণন ৮। এই হলো আমার টোটাল খরচ। এই টোটাল খরচ তারা ৩ জনে ভাগ করে দিয়েছে। তাহলে ভাগ ৩। তাহলে প্রত্যেকে কত টাকা দিবে সেটি আমাদের বেরিয়ে যাবে। তাহলে ৮,৭০০কে যদি ১ দিয়ে গুণ করি তাহলে ৮,৭০০ যোগ ২১। ২,১০০কে ২ দিয়ে গুণন করলে ২০০, ২০০, ২ ২, ২ দুগুণে ৪ যোগ ৮ দিয়ে ০, ৮ ০ ০, ৮ দিয়ে ৫ গুণন করলে ৫ টা ৪০, ০ হাতে আমার ৪, ৭ ৮ ৫৬, ৫৬ আর ৪ ৬০। তাহলে টোটাল টাকাকে এখন আমি ভাগ দেব কত দিয়ে? ৩ দিয়ে। তাহলে আসা যাক, এবার আমি যোগ করি। ০ ০ ০ যোগ করলে ০, ০ এই ০ যোগ করলে ০, এই ০, ২ ২, ৭ আর ২ ৯, ৬ আর ৪ ১০, ১০ আর ৮ ১৮। তাহলে ১৮,৯০০ ভাগ ৩। তাহলে আমরা যদি এই মুখে মুখে হিসাব করি, ১৮,০০০কে যদি প্রথমে ভাগ করি তাহলে প্রথমে পাবো হলো কত? প্রত্যেকের ভাগে পড়বে ৬,০০০, কারণ ৩ ৬ ১৮। আর ৯০০কে যদি ৩ দিয়ে ভাগ করি
তাহলে প্রত্যেকের ভর পড়বে 300, তার মানে প্রত্যেকে দিবে 6,300 টাকা। তাই উত্তর। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক একটি ভিন্ন ধর্মী গাণিতিক সমস্যার সমাধান করব, যেটা খুবই কমন। পঞ্চম শ্রেণীর গণিতে এ ধরনের অঙ্ক বেশ আসে। যেমন মিনা ও রিনার একত্রে 7,532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। আমাদের এই লাইনটাতে কিন্তু বেশি ফোকাস করতে হবে। এইখানে ভুল গেলে চলবে না। এই কথাগুলো যদি আমরা এলোমেলো করি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে, তাহলে বেশি আছে কিন্তু মিনার। আমি ধরলাম রিনার আছে এতটুকু ইউনিট পরিমাণ টাকা, এতটুকুর আছে রিনার। এখন মিনার যদি টাকা ধরি, মিনার, তাহলে সে রিনার সমান হলে এতটুকু হইতো, কিন্তু তার বেশি আছে এতটুকু পরিমাণ, এবং এতটুকু পরিমাণটা হলো 560 টাকা। তাহলে আমি যদি রিনার আর মিনার টাকাটা একত্রে করি তাহলে লাইনটা আমার এই রকম দাঁড়ায়। এটা হলো একত্রে টাকার পরিমাণ। তাহলে একত্রে টাকার পরিমাণ কত? 7,532। এখন এই 7,532 থেকে আমি যদি এক্সট্রা এই 560 অংশটা যদি বাদ দেই, তাহলে আমার যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে যদি আমি সমান 2 ভাগে ভাগ করি, এই 1 ভাগ পাওয়া যাবে আমার ঋণার টাকা। এবং ঋণার টাকার সাথে যদি আমি এই লাল অংশটুকু অর্থাৎ 560 টাকা যোগ করি তাহলে আমি পাবো মিনার টাকা। বাস এতটুকু মেকানিজম আমরা বুঝলেই গাণিতিক সমস্যাটাই আমার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে ঋণার আর মিনার একত্রে ছিল কত টাকা? 7,532 টাকা। তাহলে আমি প্রথমে বের করব ঋণার টাকা, যার টাকার পরিমাণটা কম। তাহলে ঋণার টাকার পরিমাণ সমান সমান আমি লিখতে পারি যে এই যে 7,532 বিয়োগ কতটুকু সে বেশি পাচ্ছে সেটুকু আগে বাদ দিয়ে নিলাম, 560 ভাগ 2। তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2 2 6 আছে, কত হলে 13 পাবো? 7 হলে হাতে আমার 1, 5 রেখে 6 6 আছে, কত হলে 15 পাবো? 9 হলে হাতে আমার 1 1 আছে, কত হলে 7 পাবো? 6 হলে ভাগ 2। তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 9 7 2, একে আমি 2 দিয়ে ভাগ করছি। 3 দুগুণে 6, 0 কেটে আনলাম 9, 9 এর মধ্যে 2 আছে, 4 দুগুণে 8, বাঁচলো 1, দিলাম 7 কেটে, তাহলে এলে 17, 17 এর মধ্যে 2 আছে, 8 দুগুণে 16, বাঁচলো 1, এই 2 আনলাম কেটে, হলো 12, 6 দুগুণে 12, তাহলে মান দাঁড়ালো 3,486 টাকা। এটা হলো ঋণার টাকার পরিমাণ। এখন মিনার টাকার পরিমাণ, তাহলে মিনার টাকার পরিমাণ, তার মানে ঋণার টাকা যেটা আমি পেয়েছি 3,486, এর সাথে আমি যোগ দিব 560, 560, 0 6 যোগ করলে 6, 6 আর 8 যোগ করলে 8 6 14, 4 হাতে আমার 1, 5 আর 1 6, 6 4 10 0 হাতে আমার 1, 3 আর 1 4। এখন আমার গাণিতিক সমস্যাটা হয়েছে কি হয়নি সের জন্য আমি কি করব? ঋণার টাকা আর মিনার টাকা যোগ দেব, যোগ দিয়ে আমি দেখব সেটা একত্রে টাকার পরিমাণ হয় কিনা। যদি হয়ে যায় তাহলে আমার গাণিতিক সমস্যাটি হয়েছে, আর যদি না হয় তাহলে আমার গাণিতিক সমস্যাটি ভুল হয়েছে। এইভাবে আমরা শুদ্ধ পরীক্ষাটা করতে পারি। পঞ্চম শ্রেণীতে পিতা পুত্র পিতা কন্যার বয়সের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখন যাব বয়সের অঙ্কেতে। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? অঙ্কটা বোঝার জন্যে আমরা একটুখানি রশি টেনে বোঝার চেষ্টা করি। এটা ধরলাম আমাদের কন্যার বয়স। কন্যার
বয়স। আমরা জানি প্রত্যেকের বয়সের 1 গুণ, অর্থাৎ কারোর বয়স যদি 5 হয় তাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তার মানে 5 একে 5, অর্থাৎ প্রত্যেকের বয়সই তার বয়সের 1 গুণ। এখন পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, অর্থাৎ এইরকম কাঠি এইরকম পরিমাণ 4টা হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 গুণ হয়েছে। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ। এখন দুজনকে যদি আমি সমষ্টি করি, অর্থাৎ দুজনের যদি আমি যোগ করি, তাহলে এতটুকু হলো কন্যার 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ। এখন এইটা সমষ্টি দাঁড়াচ্ছে, তার মানে পিতা ও কন্যার এটা হলো পিতার বয়স আর এটা কন্যার বয়স। তাহলে এখন আমার কয় গুণ দাঁড়াচ্ছে? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। তাহলে কন্যার বয়সের আলটিমেটলি কয় গুণ দাঁড়াচ্ছে? 5 গুণ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান সমান আমার কত গুণ আসতেছে? কন্যার বয়সের 5 গুণ। কন্যার বয়সের 5 গুণ। এটা আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম। এখন এটার গাণিতিক সমস্যা আমরা কেমনে করব? আমরা এইভাবে লিখতে পারি যে এতটুকু আমরা বাদ দিয়ে লিখলাম। কন্যার বয়স সমান সমান কন্যার বয়সের 1 গুণ, কারণ প্রত্যেকের বয়সের 1 গুণ। পিতার বয়স এখানে লেখাই আছে, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে কন্যার বয়সের 4 গুণ। এখন আমি কি করব? যোগ দিব। তাহলে কন্যার বয়সের সাথে পিতার বয়স যদি আমি যোগ দেই, তাহলে আমি পাবো পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান সমান কন্যার বয়সের 1 গুণের সাথে কন্যার বয়সের 4 গুণ যদি যোগ হয়, তাহলে বের হবে কন্যার বয়সের 5 গুণ। তাহলে আমি যদি এখানে কন্যার বয়সের 5 গুণ সমান সমান পিতা ও কন্যার বয়সের সমষ্টি লিখতে পারি, তার মানে 80 বছর, 80 সমান সমান কন্যার বয়সের 5 গুণ। কন্যার বয়সের 5 গুণ। তাহলে অতএব কন্যার বয়সের 1 গুণ সমান সমান কি? কন্যার বয়সের 1 গুণ সমান সমান, তাহলে 5 গুণ সমান সমান যদি 80 হয়, 1 গুণ সমান সমান 80 ভাগ 5, তার মানে 5 ষোলো 80, 16 বছর। তাহলে পিতার বয়স কত? তাহলে পিতার বয়স আমি দুইভাবে করতে পারি। একটা হলো যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি থেকে 80 বছর থেকে আমি 16 বছর বাদ দিতে পারি। 80 বিয়োগ আমি কন্যার বয়স বাদ দিলাম, তাহলে 6 আছে কোথায়? 10 পাবো, 4 হলে হাতে মারি 1, 1 1 2, 64 বছর। আরেকটা রাশি থেকে আমি বের করতে পারি যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, অর্থাৎ পিতার বয়স যত হবে কন্যার বয়স যত হবে আমি তাকে 4 দিয়ে গুণ করলে, অর্থাৎ 16কে আমি 4 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে 4 ষোলং 64, সেক্ষেত্রেও আমার পিতার বয়স বেরিয়ে যাবে। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক ঐকিক নিয়মের গণিতে আমরা করব। ঐকিক নিয়মে করার ক্ষেত্রে আমরা দুইটি বিষয় লক্ষ্য রাখবো যে আমাদের কি বের করতে বলছে আর কি উপকরণগুলো আমার দেওয়া আছে 4টি কলমের মূল্য 80 টাকা। তাহলে 10টি কলমের মূল্য কত? যেহেতু দাম বের করতে বলছে, এখানে আছে সংখ্যা আর এইটা আছে দাম। যদি দাম বের করতে বলে তাহলে আমরা দামটাকে ডান পাশে রাখবো। তাহলে আমি লিখতে পারি 4টি কলমের মূল্য 80 টাকা। তাহলে 4টি কলমের দেওয়া থাকলে আমি সর্বদা একটা বের করার চেষ্টা করব। অতএব একটি কলমের মূল্য, তাহলে 4টি কলমের মূল্য বেশি, একটি কলমের মূল্য কম, এবং তাহলে আমি কি করব? 80
ভাগ 4 টাকা। অতএব কয়টি কলমের দাম বের করতে বলছে? 10টি। অতএব 10টি কলমের মূল্য, তাহলে 80 গুণন 10। এখন এই 10 দিয়ে কেন গুণন হবে? কারণ আগে যে দেওয়া ছিল আমার একটা কলমের মূল্য, এখন আমি বের করতে চাইতেছি 10টা কলমের মূল্য। যেহেতু আমার বেশি সংখ্যক কলমের দাম বের করতে চাইছি, সুতরাং আমার একটা কলমের যে দাম, সেই দামটাকে 80/4 তাকে আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলেই আমার 10টি কলমের দাম বেরিয়ে যাবে। তাহলে 80কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 20 80, তাহলে 20 গুণন 10। তাহলে আমরা 2কে 1 দ্বারা গুণ করলে 2 একে 2, আর এখানকার 1 শূন্য, এখানকার শূন্য, তার মানে 200 টাকা। এবার 2 নাম্বারটাতে, একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হয়? তাহলে এইখানে আমার দিন দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে সপ্তাহ। আমরা জানি 1 সপ্তাহ সমান সমান কত দিন? 7 দিন। তাহলে এখানে কয় সপ্তাহ দেওয়া আছে? 4 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহ সমান সমান 7 গুণন 4, 4 সপ্তাহ 28 দিন। তাহলে আমরা লিখতে পারি, এখানে মোটর সাইকেল কয়টি তৈরি হয় সেটা বের করতে বলছে, টি। তাহলে আমি এইখানে এইভাবে লিখব যে 5 দিনে তৈরি হয় 2450টি মোটর সাইকেল। অতএব 1 দিনে তৈরি হয়, তাহলে 5 দিনে যে মোটর সাইকেল তৈরি হয়, 1 দিনে অবশ্যই তার চেয়ে কম হবে, আর কম হলেই সেটা চলে যাবে ভাগে। 2450 ভাগ 5, এতটি মোটর সাইকেল। অতএব 28 দিনে, তাহলে 1 দিনে যে মোটর সাইকেল তৈরি হবে, 28 দিনে তার 28 গুণ তৈরি হবে। তাহলে এই সংখ্যাটাকে 2450 ভাগ 5 গুণন 28। এখন আমি কাটাকাটি করি, 24-এর মধ্যে 4 5 20, তাহলে বাঁচলো 4 আর 5, তাহলে 5 নং 45 শূন্য, অর্থাৎ 5 দিয়ে 2450কে ভাগ করলে 490 হয়। কেমন? 5 শূন্য শূন্য, 5 নং 45-এ 5, হাতে আমার 4, 5 দুগুণ 4 5 20, আর 4 24, তার মানে 490 হয়। এবং 490কে আমরা 28 দিয়ে গুণ দেব। 490 গুণন 28, 28 শূন্য শূন্য, 8 নং 72-এর 2, হাতে আমার 7, 4 8টা 32, 32 আর 7 39, 1 ঘর কাটা, 2 শূন্য শূন্য, 9 দুগুণে 18 8, হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 0 2, 8 আর 9 17 7, হাতে আমার 1, 9 3 12 1 13, 13,720। এবার আসা যাক সর্বশেষ 3 নম্বর অঙ্কে। মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটে? তাহলে একটা দেওয়া আছে মিনিট, আর একটা বলছে আধা ঘন্টা। তাহলে আমাকে এই আধা ঘন্টাকে মিনিটে, আধা ঘন্টা মানে কি? আধা ঘন্টা মানে 30 মিনিট। তাহলে আমরা এটা ভাবে লিখতে পারি, আধা ঘন্টা সমান সমান 30 মিনিট। তাহলে লিখি আমরা 4 মিনিটে হাঁটে, 4 মিনিটে হাঁটে 200 মিটার। অতএব 1 মিনিটে হাঁটে, তাহলে 4 মিনিটে সে যতটুকু হাঁটবে, 1 মিনিটে তার চেয়ে কম হাঁটবে। তাহলে 200 ভাগ 4, এত মিটার। অতএব 30 মিনিটে, 30 মিনিটে, তাহলে 1 মিনিটে যতটুকু হাঁটবে, 30 মিনিটে তার চাইতে 30 গুণ হাঁটবে। তাহলে 200 ভাগ 4, একে গুণন 30। এখন 200কে আমরা 4 দিয়ে ভাগ করি,
4 5 20, শূন্যটা এখানে বসে যাবে। বা 50 আর 30-এর গুণন করলে 2টা শূন্য আমি দিয়ে রাখলাম। 3 আর 5 গুণ করলে 3 5 15, তাহলে 1500 মিটার উত্তর।